আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। শুভ দুপুর প্রিয় দর্শক, ২১শে টেলিভিশনের প্রতিদিনের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান ২১শে দুপুরের সবাইকে আমন্ত্রণ এবং শুভেচ্ছা আপনাদেরকেও যারা দেশের বাইরে বসে ২১শে দুপুর দেখছেন। প্রিয় দর্শক, আজ আমাদের সাথে গল্প স্বল্প পর্ব অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি শুভাশিস রঞ্জন সরকার। আর অনুষ্ঠানের পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছে আমি সুবর্ণা নওয়াদির। দর্শক, এবারে আয়োজন এই দিনে এ পর্বে থাকছে বিশেষ দিন এবং বিশিষ্ট জনের জন্ম মৃত্যু শ্রদ্ধাঞ্জলি। পৃথিবীর অন্যান্য অঞ্চলের মতো দক্ষিণ এশিয়ার আর্থসামাজিক অবস্থা খুবই নাজুক। দারিদ্র্য, অশিক্ষা, কুশিক্ষা, কুসংস্কারে আচ্ছন্ন এই সমাজে সবচেয়ে বেশি দুর্দশাগ্রস্ত মেয়েরা। মেয়েদের বিয়ের বয়স ন্যূনতম 18 হলেও এর আগেই তাদের বিয়ে দেওয়া হয়। অপরিণত বয়সে তাদের হতে হয় সংসারী মা। কিছু কিছু দক্ষিণ এশীয় দেশে মেয়েদের স্কুলে ভর্তির হার ছেলেদের তুলনায় 50%-এরও বেশি কম। ছেলেদের তুলনায় মেয়েদের পুষ্টির মাত্রাও কম। মেয়েদের সমস্যার প্রতি মনোযোগের সঙ্গে গুরুত্ব প্রদান ও তাদের অধিকার প্রতিষ্ঠার উপলব্ধি থেকে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা পরিষদ 1990 দশককে কন্যা শিশু দশক হিসেবে ঘোষণা করেছিল। এই ঘোষণার আলোকে দক্ষিণ এশিয়ার ইউনিসেফ এবং তার সহযোগীদের মিলিত উদ্যোগে মিনা কার্টুন, কমিক বই ও শিক্ষা উপকরণ তৈরি করা হয়। দক্ষিণ এশিয়ার দেশসমূহে মেয়ে শিশুর সম অধিকার প্রতিষ্ঠা ও মেয়ে শিশু ইস্যু আরও জোরদার করে তোলার প্রতীক হিসেবে মিনা চরিত্রটিকে বেছে নেওয়া হয়। এই কর্মসূচিকে জনপ্রিয় করে তোলার জন্য সার্ক প্রতি বছর 24 সেপ্টেম্বর দিনটিকে মিনা দিবস হিসেবে পালনের ঘোষণা দেয়। আজ মিনা দিবসে বিশ্বের সব শিশুদের প্রতি সম অধিকার প্রতিষ্ঠিত হোক, এই প্রত্যাশা আমাদের সবার। দর্শক, এবারে আয়োজন থাকছে সম্ভাবনার বাংলাদেশ। বাংলাদেশের অনেক সম্ভাবনাময় একটি খাত হচ্ছে পর্যটন শিল্প। সারা দেশেই ছড়িয়ে আছে অনেক অনেক দর্শনীয় ঐতিহাসিক স্থান। আজ সম্ভাবনার বাংলাদেশে থাকছে পার্বত্য শহর বান্দরবন নিয়ে একটি প্রামাণ্যচিত্র। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলা শহর বান্দরবন। এখানে রয়েছে দেশের সবচেয়ে উঁচু পাহাড় তাজিংডং এবং কেওক্রাডং। রায়খং লেক, বগা লেক ছাড়াও বেশ কিছু পাহাড়ি ঝর্ণা ভ্রমণবিলাসীদের মনোযোগ সহজেই কেড়ে নেয়। পাহাড়ের গা ঘেঁষে সাঙ্গু, মাতামুহুরী নদী এখানকার সৌন্দর্যকে ভিন্ন মাত্রা দিয়েছে। চাকমা, মগ, বং, ত্রিপুরা, মারমা সহ 15টি আদিবাসী সম্প্রদায়ের বাস। পাহাড়ি অকৃত্রিম সৌন্দর্য, সবুজে ঘেরা পাহাড়ি জীবনযাত্রা দেখার জন্য ঘুরে আসতে পারেন বান্দরবন থেকে। নিসর্গপ্রেমী দেশি বিদেশি পর্যটকদের সামনে এই বান্দরবনকে যথাযথভাবে তুলে ধরতে পারলে এই পর্যটন কেন্দ্র থেকে দেশ অর্জন করতে পারবে প্রচুর বৈদেশিক মুদ্রা এবং বিকশিত হবে আমাদের পর্যটন শিল্প। দর্শক, এবারে আমন্ত্রিত অতিথির সাথে গল্প স্বল্প। আমাদের স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি শুভাশিস রঞ্জন সরকার। আসুন কথা বলি আমাদের আজকের অতিথির সাথে। স্বাগত ২১শে দুপুরে। আপনাকে ধন্যবাদ। খুব ভালো লাগছে আপনাকে পেয়ে, এই জন্য অনেক ধন্যবাদ যে আপনার মূল্যবান সময় থেকে আমাদের সময় দিতে এসেছেন। আমি প্রথমেই জানতে চাই যে গত 22শে সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ডেলের সৌজন্যে বাংলাদেশে প্রথমবারের মতো প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব। তো এই যে 22 তারিখ থেকে শুরু উৎসব সপ্তাহব্যাপী, আজকে তো তৃতীয় দিন, তো রেসপন্স কেমন পাচ্ছেন আপনারা এই গত দুদিনে? আসলে কিভাবে কেমন দেখলেন?
যে আমরা যখন প্রথম থেকে আয়োজনটি করতে শুরু করি তখন থেকে আমরা একটি ভালো সাড়া পেয়েছি। আচ্ছা এবং 22 তারিখ যখন থেকে আমাদের অনুষ্ঠানটি শুরু হয়, প্রথমে উদ্বোধনী র্যালি, এরপর শিল্পকলায় আমাদের যেখানে প্রদর্শনী চলছে সেখানে যখন প্রদর্শনীটি চলতে শুরু করে এবং উদ্বোধন যখন হয় তখন থেকে আমরা বেশ দর্শকদের আগমন দেখতে পারি এবং যথেষ্ট পরিমাণ দর্শক আস্তে আস্তে আসতে থাকে এবং বেশ সাড়া পেয়ে থাকি আমরা। আচ্ছা আচ্ছা, তো আপনাদের স্লোগান ছিল আলোয় আঁকি আলোর পৃথিবী, আগামীর পৃথিবী। তো এই যে চমৎকার একটা স্লোগান, মানে আপনার এটা বেছে নেওয়ার পেছনে আসলে কারণটা কি? আসলে আমরা চিন্তা করলাম আমরা যারা ফটোগ্রাফি করি আমরা মূলত ছবি আঁকি, কিন্তু আমরা ছবি আঁকি আলো দিয়ে, ক্যামেরা দিয়ে ছবিটা আমরা আঁকি। তো সেই আলো দিয়ে আমরা আগামীর পৃথিবীকে আঁকতে চাই, মানে আগামীর পৃথিবীকে আমরা আলোকিত দেখতে চাই। এটাকে আমরা স্লোগান হিসেবে এই কারণে বেছে নিই। খুবই চমৎকার আসলে। তো এই যে আপনারা এই উৎসবটা করছেন, তো জাতীয় উৎসব যেহেতু, সো ওভাবেই আপনারা ছবিগুলো সিলেক্ট করেছেন, বা আসলে সিলেক্ট করার আপনাদের সিস্টেমটা কি ছিল, কিভাবে আপনারা ছবিগুলোকে মানে আহ্বান করলেন এবং কিভাবে এই পুরো কার্যক্রমটা করলেন, একটু যদি বলেন সংক্ষেপে। আমরা প্রথম থেকে মে মাসের দিক থেকে আমরা পত্রিকা প্লাস সব জায়গায় আমরা ছবি আহ্বানের জন্য ফটো কলের জন্য একটা সার্কুলার দিয়ে থাকি। আচ্ছা আচ্ছা, এরপর সারা বাংলাদেশ থেকে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় 3 পর্যায়ের শিক্ষার্থীরাই তাদের যে সেরা ছবিগুলো রয়েছে সেই ছবিগুলো ইমেইলের মাধ্যমে আমাদের কাছে পাঠিয়ে দেয়। আচ্ছা, এবং সেখান থেকে আমরা সেই ছবিগুলো জমা হওয়ার পর সেখান থেকে আমরা একটি প্রাথমিক বাছাই পর্ব শেষ করি। আচ্ছা, এবং প্রাথমিক বাছাই পর্বের পর সেখান থেকে আমরা চূড়ান্ত বাছাই পর্বে তো যাই। এই যে আপনি বললেন যে মানে চূড়ান্ত বাছাই করেছেন যে ছবিগুলো, কিন্তু প্রাথমিকভাবে আসলে কতগুলো ছবি জমা পড়েছিল আমার খুবই জানতে ইচ্ছে হচ্ছে। প্রাথমিকভাবে আমাদের প্রায় 10,000-এর মতো ছবি জমা পড়েছিল এখানে, এবং প্রায় 1000 আলোকচিত্রীর ছবি জমা মানে পড়েছিল। প্রথমবার হিসেবে অনেক বড় একটা রেসপন্স, অনেক বড় একটা সাড়া পেয়েছি আমরা। তো শেষ পর্যন্ত আপনি এই যে চূড়ান্ত বাছাইয়ের কথা বলছিলেন, এটা আপনারা কিভাবে করলেন এবং সেখানে আসলে বাছাই করার জন্য যে জুরি বোর্ড ছিল সেই জুরি বোর্ডে কারা কারা ছিলেন? যে আমরা চূড়ান্ত বাছাই করার জন্য আমাদের 3টি ক্যাটাগরি ছিল, 3টি লেভেল ছিল আর কি, 3টি পর্যায়। সেটা হচ্ছে স্কুল পর্যায়ে, বিশ্ববিদ্যালয় পর্যায়ে এবং কলেজ পর্যায়ে। এবং 3টি পর্যায়েই পৃথক পৃথক ভাবে আমাদের জুরি বোর্ড বসেছিল। এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে আমাদের জুরি বোর্ড হিসেবে ছিলেন ওয়ার্ল্ড প্রেসের আমাদের দেশের রিনাউন্ড ফটোগ্রাফার আবির আব্দুল্লাহ, ছিলেন ফটো এজেন্সির বাংলাদেশের প্রথম ওয়ার্ল্ড প্রেস যিনি পেয়েছেন শফিকুল আলম কিরণ, এরপর মাহফুজুল হক রানা ছিলেন, চট্টগ্রাম থেকে এসেছিলেন শোয়েব ফারুক, এরকম অনেক সব মানে ফটোগ্রাফার একেবারে জাতীয় আন্তর্জাতিক মানের ফটোগ্রাফার এখানে ছিলেন। তো এই যে আপনারা বলেন স্কুল পর্যায়ে, আমার খুব শুনেই খুব ভালো লাগছে যে স্কুল পর্যায়ের ছেলে মেয়েদের ছবি আপনারা আহ্বান করেছিলেন এবং তাদের ছবিও আসলে আপনাদের এখানে স্থান পেয়েছে আপনাদের এই উৎসবে। তো আসলে তাদের মাঝে আগ্রহটা কিরকম দেখেছেন এবং যারা এই যে আলোকচিত্র দেখতে আসে তাদের মধ্যে আসলে শিশুর সংখ্যা বা স্কুল পর্যায়ের ছেলে মেয়েদের সংখ্যা কিরকম? যে বিষয়টা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে আমরা কিন্তু এই ধরনের আয়োজন প্রায়ই দেখে থাকি, কিন্তু স্কুল বা কলেজ পর্যায়ে শিক্ষার্থীদের নিয়ে এই ধরনের আয়োজন খুবই কম হয় বা হয়নি বলা যায়। তো আমরা যখন এটি করে থাকি আমরা খুব ভালো ধরনের একটি সাড়া পাই। এবং সবচেয়ে বড় বিষয় যখন ছবিগুলো জমা পড়তে থাকে, যার ছবিগুলো দেখে আমরা অভিভূত হয়ে যাই যে ছবিগুলো এতই সুন্দর ছিল। এবং সেখান থেকে যখন বিচারকরা ছবিগুলো আস্তে আস্তে জাজ করার জন্য শুরু করেন তখন তারাও ছবিগুলো দেখে অভিভূত হয়ে যান যে আসলে এই ধরনের ভালো ছবি যদি আমাদের স্কুল বা কলেজ পর্যায় থেকে শিক্ষার্থীরা তোলা শুরু করে, তো তারা যদি এই চর্চাটি মানে ভবিষ্যতে চালিয়ে যেতে থাকে তাহলে ভবিষ্যতে তারা খুব ভালো ধরনের একটা অবস্থান করে নিতে পারবে আলোকচিত্রের জগতে। তো এই ক্ষেত্রে আপনার এই যে ছবি আপনাদের বাছাই করার পূর্বে আপনারা যে বিষয়টি করেছেন, যখন ছবি আহ্বান করেছিলেন তখন একটি করে সাবজেক্ট আপনারা নির্ধারণ করে দিয়েছিলেন এবং সেই ক্যাটাগরিতেই তো ছবিগুলো আসলে জমা পড়েছে। তো আপনার কাছে কি মনে হয়েছে এই যে আপনার নির্ধারণকৃত বিষয়বস্তুটাকে মানে তারা কিভাবে আসলে মানে ছবিগুলোকে আপনাদের কাছে দিয়েছে এবং সেই সাথে আপনার কাছে কি মনে হয় যে আসলে উন্মুক্ত করে রাখলে কি বিষয়টা বেশি ভালো হতো, মানে বৈচিত্র্য কি বেশি আসতো ছবির ক্ষেত্রে? আমরা আমাদের মূলত স্লোগানটি যেটি রেখেছিলাম আলোয় আঁকি আগামীর পৃথিবী, আমরা চেয়েছিলাম বাংলাদেশকে পজিটিভ ভাবে আমরা তুলে ধরতে, বাংলাদেশের যে ভালো দিকগুলো রয়েছে সেগুলোকে তুলে ধরতে। তো এই কারণে আমরা স্কুল পর্যায়েটাকে ওপেন করে রেখেছি, যেহেতু স্কুলের বাচ্চারা অতটা হয়তো থিমেটিক জায়গাটা বুঝতে পারবে না বা ক্যাটাগরি গুলো বুঝতে পারবে না, এখানে তাদের আমরা সাবজেক্টটা ওপেন রেখে দিয়েছিলাম। আর কলেজ পর্যায়ে আমরা রেখে দিয়েছিলাম বিউটি অফ বাংলাদেশ, বাংলাদেশের সৌন্দর্যগুলোকে তারা তুলে ধরুক।
এরপর ইউনিভার্সিটি লেভেলেও আমরা একই ধরনের কাজ করি। বাংলাদেশকে তুলে ধরার জন্য বাংলাদেশকে 6টা ক্যাটাগরিতে আমরা ভাগ করে ছবিগুলো আহ্বান করি, যেমন ফেস্টিভ্যাল, লাইফস্টাইল, অ্যাবস্ট্রাক্ট, মাই ক্যাম্পাস। যেহেতু আমরা স্টুডেন্ট নিয়ে কাজ করি, আমরা এখানে একটা ক্যাটাগরি জয়েন করি, মাই ক্যাম্পাস, যে আমাদের স্টুডেন্টরা ক্যাম্পাসকে নিয়ে কিভাবে দেখছে তারা আসলে, এবং ক্যাম্পাসের আশপাশের সব বিষয়বস্তু নিয়ে নিশ্চয়ই ছবিগুলো এসছে। তো এই ক্ষেত্রে মানে আপনারা এই যে ছবিগুলোকে একেবারে যে মোট 160টি ছবি বোধহয় আপনারা সিলেক্ট করেছেন এবং উৎসবের জন্য আপনারা চূড়ান্ত ভাবে সেগুলো প্রদর্শনী করছেন। তো আপনার কাছে এই যে 160টা ছবি, সব ছবি তো অনেক সুন্দর ছিল, এই 160টা ছবির মানে কি বিশেষতা আপনি ব্যক্তিগতভাবে লক্ষ্য করেছেন, কিভাবে আপনি ইভালুয়েট করেন? যে আমাদের কাছে বিশেষত এটাই মনে হয়েছে যে আমাদের দেশে হয়তো আমরা অনেক নেগেটিভ ছবি দেখে থাকি, পত্রপত্রিকায় অনেক মারামারির ছবি দেখে থাকি, কিন্তু আমরা যদি ভালো ছবি তুলতে জানি বা দেশকে পজিটিভ ভাবে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আমরা করতে পারি। আমাদের দেশকে নিয়ে ভালোভাবে ভাবার জন্য অনেক ছবি আসতে পারে, বা যারা আলোকচিত্রী শিল্পী রয়েছেন তারা আলোকচিত্রের মাধ্যমে দেশকে অনেক ভালোভাবে তুলে ধরতে পারেন, এবং সেটি আলোকচিত্রীদের মাঝে এই চেতনাবোধটি আছে, এটি আমরা এবং এই ক্ষেত্রে আসলে যে আপনাদের যে স্লোগান যে আলোয় আঁকি আগামীর পৃথিবী, মানে যথার্থ। আমি একটু আপনার প্রসঙ্গে আসতে চাই উৎসব থেকে, যে আপনি কিভাবে আসলেন ফটোগ্রাফির সাথে, আপনার আসলে জড়িত হলেন কিভাবে? যে আমি ফটোগ্রাফি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার পর জানতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ফটোগ্রাফি সোসাইটি রয়েছে, যেটি আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ছবি তোলার প্লাস সবকিছু মিলে তাদেরকে সহযোগিতা করে থাকে। তো আমার পাশের রুমে, আমি যে হলে যে রুমটি থাকতাম তার পাশের রুমে ছিলেন আমার সংগঠনের সভাপতি দীপঙ্কর দীপু। তো তার সহযোগিতায় আমার সংগঠনের সঙ্গে যুক্ত হওয়া, এবং সেখানে ছবি ভালো লাগা, ছবির সাথে কাজ করতে করতে এক পর্যায়ে ভালো লেগে যায়, সেই থেকেই সংগঠনে কাজ করে আসছে। আচ্ছা, তো আপনার কাছে কি মনে হয় যে আপনারা যে উৎসবটি করলেন, খুবই বড় একটি উদ্যোগ এবং খুব সাহসী একটি উদ্যোগ, যে জাতীয় আলোকচিত্র উৎসব, আপনার কাছে কি মনে হয় যে আসলে এই ধরনের উৎসবগুলো আমাদের যে মানে সমাজের বিভিন্ন বিষয়গুলো তুলে ধরার ক্ষেত্রে আলোকচিত্র খুব ইম্পর্টেন্ট একটি মানে ভূমিকা রাখে? আপনার কাছে কি মনে হয় যে এই উৎসবটি আসলে কতখানি কি ইম্প্যাক্ট রাখবে? যে আপনি একটা জিনিস এত জেনে রাখবেন যে বাংলাদেশে এখন পর্যন্ত যে শিল্পে আমরা অনেক বেশি সম্মান অর্জন করেছি তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হচ্ছে আলোকচিত্র। আমরা ফিয়াব থেকে শুরু করে অনেক গোল্ড মেডেল, অনেক আন্তর্জাতিক সম্মান পেয়েছি, কিন্তু আমাদের দেশের ফটোগ্রাফারদের মাঝে একটা শূন্যতা আছে, যে আমরা অনেকে ছড়িয়ে ছিটে কাজ করছি, অনেক রিনাউন্ড ফটোগ্রাফারকে আমরা চিনি না। এই জায়গা থেকে আমাদের ভিতরে একটা অভাব বোধ হয়েছে যে আমাদের একটি উৎসব করা দরকার, যেখানে বাংলাদেশ থেকে ফটোগ্রাফাররা আসবেন, সব প্রজন্মের ফটোগ্রাফাররা আসবেন, নবীন একদম প্রবীণ সবাই আসবেন, যে জন্য আমরা একদম স্কুল থেকে শুরু করেছি। কিন্তু আমাদের যারা ছিলেন তারা কিন্তু অনেক প্রবীণ ফটোগ্রাফার ছিলেন। তো সব মিলিয়ে আমাদের একত্রে হওয়া দরকার। আমাদের সব ফটোগ্রাফার যদি আমরা একসাথে কাজ করি, একটা ফেডারেশন বা এই জাতীয় কিছু থাকে আমাদের দেশে। আমাদের দেশে ফিল্মের ফেডারেশন রয়েছে, ডিবেটের ফেডারেশন রয়েছে, ফটোগ্রাফির কোনো ফেডারেশন নেই। এই সেক্টরগুলো অনেক ডেভেলপ করেছে, কিন্তু ফটোগ্রাফি বাংলাদেশে আজকে অনেক বড় ধরনের অর্জন রয়েছে। ওয়ার্ল্ড প্রেসে প্লাস ফিয়াব থেকে অনেক গোল্ড মেডেল আমাদের দেশে এসেছে, হাজারের বেশি গোল্ড মেডেল এসেছে, খুবই সম্মানজনক একটি বিষয়। তো আপনি এই যে বলছেন যে মানে সম্মান বয়ে নিয়ে আসছে ফটোগ্রাফি, অথচ ওইভাবে ফটোগ্রাফির জন্য কোনো ফেডারেশন নেই বা জাতীয় পর্যায়ে কোনো ওইভাবে কোনো সংগঠন নেই যারা আসলে বিষয়টি দেখতে পারে বা আরো সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সবাইকে অনুপ্রাণিত করতে পারে বা কাজ করতে পারে। তো আপনার কি মনে হয় যে বাংলাদেশে ফটোগ্রাফির আসলে সম্ভাবনা কতখানি, এবং সামনে নিয়ে যাওয়ার জন্য, সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তার প্রচার এবং প্রসারের জন্য কি করা উচিত বলে আপনি মনে করেন? বাংলাদেশের ফটোগ্রাফির সম্ভাবনা আগেও খুব উজ্জ্বল ছিল, এখনো অনেক উজ্জ্বল আছে। আগে যেসব ফটোগ্রাফার আমাদের দেশে জন্মেছেন তারা বাংলাদেশকে ও বাংলাদেশ সহ বাংলাদেশের বাইরে আন্তর্জাতিক ক্ষেত্রে খুব বড় বড় জায়গায় বড়ভাবে স্বীকৃত রয়েছেন। আমাদের দেশে একজন শহীদুল আলম রয়েছেন, রিকের প্রতিষ্ঠাতা, তিনি ওয়ার্ল্ড প্রেসের মতো একটা জায়গায় জাজমেন্ট করেছেন অনেকবার, মুখবন্ধ লিখেছেন তিনি। আমাদের দেশে আনোয়ার হোসেন রয়েছেন, আমাদের দেশে আরো অনেক ফটোগ্রাফার রয়েছেন যারা সারা বিশ্বের মধ্যে খুব নাম করা রয়েছেন। তো আমাদের সম্ভাবনার জায়গাটি অনেক, এবং আমাদের তরুণ প্রজন্মের এখন অনেকেই ফটোগ্রাফিতে চলে আসছেন, ইয়ং জেনারেশন যারা, তারা ফটোগ্রাফি করতে ইন্টারেস্ট ফিল করছেন। তো আমাদের এই জায়গাটা যদি খুব ভালোভাবে গাইড করা যায়, খুব ভালোভাবে তাদেরকে দিক নির্দেশনা দেওয়া যায়, তো আমরা এই জায়গাটা অনেক ভালো একটি অবস্থান করে নিতে পারবো। এবং আপনি এই যে সম্ভাবনার কথা বলছেন, কিন্তু সমস্যার জায়গাটা কি আসলে, কোন বিষয়গুলোকে আসলে বেশি মানে প্রতিবন্ধকতা হিসেবে আপনারা উল্লেখ করছেন বা দেখছেন? সমস্যা আমাদের দেশে যেহেতু অনেকগুলি রয়েছে, তার মাঝে দেখেন আমাদের দেশে ফটোগ্রাফির এখনো কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষার জায়গাটা গড়ে ওঠেনি। যেমন বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আজকে যদি গান, নাচ বা অন্যান্য শিল্পের পাশাপাশি যে আলোকচিত্রের চর্চাটা, সেটা মানে যাও বা আছে একেবারে প্রাইভেট লেভেলে, বেসরকারি লেভেলে, ডিপ্লোমা বা এরকম।
হ্যাঁ, তো আপনার কাছে আসলে কি মনে হয় ক্ষেত্রে যে আমাদের এই ফটোগ্রাফির এই এডুকেশনটাকে আরো ডেভেলপ করার জন্য কি করা উচিত? আমাদের একটা প্রাতিষ্ঠানিক শিক্ষা এই মুহূর্তে খুব জরুরি। আমাদের একটা ফিল্ম বা ডিবেটের মতো আমাদের একটা ফেডারেশন করা দরকার, যেখানে সব ফটোগ্রাফাররা থাকবেন। এই জিনিসগুলো আমাদের এই মুহূর্তে খুব বেশি প্রয়োজন আর কি। আচ্ছা আচ্ছা, তো মানে খুবই এটা কিন্তু আসলে মানে খুবই ভাববার বিষয় যে আমাদের জাতীয় পর্যায়ে কিন্তু মানে অবশ্যই একটা ফেডারেশন থাকা দরকার। সেই সাথে আপনার কি মনে হয় যে অনেক ছবি কিন্তু রেগুলার অনেক মানে বড় বড় ভালো ফটোগ্রাফাররা উঠাচ্ছেন, ছবি নিচ্ছেন, কিন্তু প্রিজার্ভের অভাবে কিন্তু সেই ছবিগুলো থাকছে না। সেই ক্ষেত্রে আর্কাইভটা কি খুব জরুরি না, আপনি কি মনে করেন? আর্কাইভটা এই দুটোর চেয়ে আরো অনেক বেশি জরুরি। দেখেন আমাদের দেশে গোলাম কাশেম ড্যাডি কিংবা আমাদের দেশে আমানুল হক এরকম অনেক ফটোগ্রাফার ছিলেন আমাদের দেশে। সত্যজিৎ রায়ের যিনি অনেক কাজ করেছেন, অনেক ছবি তুলেছেন, আমাদের সাহিদা খানম রয়েছে। বাট একটি বড় বিষয় হচ্ছে আমাদের দেশের এইসব ফটোগ্রাফারদের যে ছবিগুলো, যারা সারা ওয়ার্ল্ডের মধ্যে খুব নাম করা হয়েছেন একসময়, যে ছবিগুলো আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস, এইগুলো কিন্তু আসলে আমরা আমাদের ছবির মাধ্যমে দেখে যে উপলব্ধিটা করতে পারি, রশিদ তালুকদারের ছবি, সেগুলো প্রিজার্ভ করার অবস্থা আমাদের দেশে একদমই গড়ে ওঠেনি ওইভাবে। এবং এ কারণে আমাদের ইতিহাসের অনেক অংশ হারিয়ে যাচ্ছে। এখন আমাদের সরকারি বেসরকারি সব পর্যায় থেকে উদ্যোগটা খুব দ্রুত নেওয়া উচিত। এখন যেসব ফটোগ্রাফার বেঁচে রয়েছেন, পাভেল রহমান যিনি গণতন্ত্রের ছবিগুলো তুলেছিলেন, নূর হোসেনের ছবিগুলো তুলেছিলেন, কিন্তু একজন ইয়ং জেনারেশন যদি ফটোগ্রাফার এসে সেই ছবিগুলো দেখতে চায়, তাহলে সে কোথায় গিয়ে দেখবে? আমাদের সেই মিউজিয়ামটি নাই, সেই আর্কাইভটি নাই, যেটি দেখে আমরা ভাববো যে হ্যাঁ আমাদের দেশে আমাদের প্রবীণরা এত ভালো কাজ করে গেছেন। খুব সহজে আমরা কিন্তু ভেবে নিতে পারি যে কারা কারা আসলে আমাদের প্রথিত যশে এবং কারা কারা আমাদের সবসময় দিক নির্দেশনা দিয়ে সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে। তো আচ্ছা, আমি একটু জানতে চাই, আপনি যেহেতু মানে ঢাকা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি, তো সেখানে আপনারা তো অনেক কাজ করছেন এবং এই যে মানে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আপনারা যে কাজগুলো করছেন সেগুলো সম্পর্কে যদি একটু বলেন। আপনি যে প্রিজার্ভেশনের কথাটি বলেন, এই জায়গাটা থেকে একটু শুরু করি। আমাদের বিশ্ববিদ্যালয়ে আমাদেরকে সহযোগিতা করে আসছেন আমাদের ভাইস চ্যান্সেলর অধ্যাপক আমশা আরিফিন সিদ্দিক স্যার। আমরা এই সহযোগিতাগুলোতেই আমরা টিএসসি তে কয়েকদিন আগে একটি গ্যালারি ওপেন করেছিলাম, যেখানে টিএসসি শুরু থেকে, যখন টিএসসির ভবনটি তৈরি হয় তখন থেকে সব ধরনের ছবিগুলো ছিল। এই যে আমরা প্রিজার্ভ করার জন্য আস্তে আস্তে এগিয়ে এসেছি এবং বিশ্ববিদ্যালয়ের আমাদের যখন কনভোকেশন যেটি হয়, এছাড়া অন্যান্য যে প্রোগ্রামগুলো হয় সেগুলোতে আমরা কাজ করে আসছি। এবং বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা এবং আমাদের যে স্টুডেন্টরা যারা কাজ করছে, দুটোর সমন্বয়ে এই কাজগুলো করা সম্ভব। এবং আমি মনে করি যে সারা দেশের যে সব বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখানে এই দুটো পক্ষেরই সহযোগিতা থাকলে সব জায়গার অবস্থানটি একইভাবে গড়ে উঠবে। সত্যি খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে, কিন্তু সময় দুরান্ত পড়ার জন্য অনুষ্ঠান শেষ করতে হবে, আমরা একেবারেই শেষে চলে এসেছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে আপনি যে মানে তরুণ একজন ফটোগ্রাফার হয়ে এইরকম মানে মহতি একটি উদ্যোগ আপনারা সবাই মিলে গ্রহণ করেছেন এবং প্রথম জাতীয় আলোকচিত্র উৎসবের অনেক অনেক সাফল্য কামনা করছি। সেই সাথে আপনার জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ একুশের দর্শকদের। দর্শক, কথা হচ্ছিল আমাদের আজকের অতিথির সাথে। দর্শক, একুশের দুপুরে আপনাদের যে কোনো মতামত থাকলে আমাদের জানাবেন, তাই জেনে নিন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা। একুশের দুপুরে, একুশের টেলিভিশন, 10 কার্বন বাজার, ঢাকা 1215। এছাড়া ফোন, ফ্যাক্স বা ইমেইলও করতে পারেন। ফোন 818991 থেকে 19 পর্যন্ত সবকটি নম্বর। ফ্যাক্স 8802818905। ইমেইল দুপুর@21-tv.com। দর্শক, একুশের দুপুরে আজকের আয়োজন এখানে শেষ করছে। আগামীকাল আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর একুশের টেলিভিশনের সাথেই থাকবেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। শুভ দুপুর।